সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পর্ণতারকাকে অর্থ দিয়ে সম্পর্কের কথা গোপন রাখার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। এই মামলায় আনিত 34টি অভিযোগের সবগুলোতেই ট্রাম্প দোষী বলে প্রমাণ পেয়েছে আদালত। আগামী 11 জুলাই এই মামলার সাজা ঘোষণা হবে। তবে সাজা হলেও এই মামলা ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হতে কোনো বাধা তৈরি করবে না। সিএনএনের খবরে বলা হয়েছে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে $1,30,000 ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মাধ্যমে এই ঘুষের তথ্য গোপন করেন তিনি। এই অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। দীর্ঘ শুনানির পর ডোনাল্ড ট্রাম্পকে সব অভিযোগেই দোষী ঘোষণা করে 12 সদস্য বিশিষ্ট জুরি। রায় ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারকদের দিকে তিনি হতাশ তাকিয়েছিলেন। পরে বিচারক হুয়ান মেরচান 11 জুলাই সাজা ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন। এমন এক সময় সাজা ঘোষণা হবে যার কয়েকদিন পরেই ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাষ্ট্রে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মামলায় কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে খুব কমই তাকে কারাগারে যেতে হয়। পাশাপাশি অপরাধী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বা বিজয়ী হলে দায়িত্ব গ্রহণের পথে আইনগত বাধা তৈরি হবে না। যুক্তরাষ্ট্রের সংবিধানে অপরাধী ব্যক্তির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই। আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেছেন তিনি ভুল কিছু করেননি এবং এটি অপমান। এ সময় তিনি বলেন প্রকৃত রায় হবে আগামী 5 নভেম্বর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন ক্ষমতায় থাকাকালে তার একমাত্র অনুশোচনা হল তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বিশ্বাস করেছিলেন। বাজওয়ার বিরুদ্ধে মিথ্যা বলার ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করে ইমরান খান বলেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদ বাড়িয়ে নিতে এসব কারসাজি করেছিলেন বাজওয়া। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ইমরান খান পাকিস্তানের সামরিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে তার একসময়ের ঘনিষ্ঠজন থেকে শত্রু বনে যাওয়া জেনারেল বাজওয়াকে নিয়ে আফসোসের কথা জানান। কারাবন্দী হওয়ার পেছনে কার দায় দেখেন এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন আমি নিশ্চিত যে এই ঘটনা জেনারেল বাজওয়ার সাজানো। এছাড়া আমি কাউকে দায়ী করি না। তিনি সূক্ষ্ম পরিকল্পনা করেছিলেন এবং পরিকল্পনাটি বাস্তবায়ন করেছিলেন। নিজেকে প্রতারক হিসেবে উপস্থাপন করে জাতীয় ও আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বলেছেন ও মিথ্যা বর্ণনা তৈরি করেছেন। এসব করেছেন শুধু তার মেয়াদ বাড়ানোর জন্যই। 2019 সালে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে বাজওয়ার মেয়াদ 3 বছর বাড়িয়েছিলেন। ওই সময় তার অবসরের মাত্র 3 মাস বাকি ছিল। এর আগেও 2022 সালে বোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন তিনি বাজওয়ার মেয়াদ বাড়িয়ে ভুল করেছিলেন। মেহেদি হাসানের প্রশ্নের জবাবে ইমরান খান বলেন এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানের গণতন্ত্রের ওপর কী ধরনের প্রভাব ফেলবে তা বুঝতে ব্যর্থ হয়েছিলেন বাজওয়া। দ্বিতীয় দফাতেও ব্যর্থ হয়ে গাজা উপত্যকার জাবালিয়া এলাকা ছাড়ল ইসরায়েলি সেনাবাহিনী। পুরো উত্তর গাজা থেকেই চলে গেছে দখলদার সেনারা। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে ইসরায়েল যে জাবালিয়ায় কোনো সামরিক উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে তাই শুধু নয় তারা পুরো অঞ্চলটিকে ধ্বংস করেছে এবং বিভিন্ন জায়গায় শক্তিশালী প্রতিরোধ সংগঠনগুলোর হামলার মুখে পরাজয় বরণ করেছে। গত কয়েক সপ্তাহে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় প্রচণ্ড লড়াই হয়েছে দুই পক্ষের মাঝে। দখলদার সেনাদের উপর অনেকগুলো সফল হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এসব হামলায় ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে তাদের অনেক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। খবরে বলা হয়েছে জাবালিয়া থেকে পিছু হটা ইসরায়েলি বাহিনীর লক্ষ্য স্পষ্ট নয়, তবে সম্ভবত তারা দক্ষিণ গাজার রাফা শহরের দিকে মনোযোগ বৃদ্ধি করছে। অন্যদিকে দক্ষিণ গাজার প্রতিরোধ যোদ্ধারাও লড়াই চালিয়ে যাচ্ছেন। মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার জাবালিয়ার ফ্রন্ট লাইন থেকে ফেরা যোদ্ধারা নিশ্চিত করেছেন তারা আজরামা সড়কের ইমাম আলী মসজিদের কাছে দখলদার সেনাদের সাথে
প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়েছে। লড়াইয়ে সেনাদের অনেকেই নিহত ও আহত হয়েছে। কুদস ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার রাফা শহরের দক্ষিণ দিকের সালাউদ্দিন গেট এলাকায় ইসরায়েলি সেনাদের একটি দলের উপর 60 ক্যালিবারের মর্টার হামলা চালিয়েছে। শহরের পশ্চিম দিকেও সেনাদের একটি দলের উপর হামলা চালানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এদিন তাদের হাতে বন্দী এক ইসরায়েলি নাগরিকের অডিও বার্তা প্রকাশ করেছে, যাতে তিনি মুক্তির আকুতি জানিয়ে বলেছেন, আমরা নেতানিয়াহুর হাতে আমাদের ভাগ্য সঁপে দিতে পারি না। তিনি দ্রুত যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসরায়েলের জনগণকে আগ্রহী হওয়ার আহ্বান জানান। ফ্রন্টলাইন থেকে ফেরা আল কাসামের যোদ্ধারা জানিয়েছেন তারা উত্তর গাজার শেখ জায়েদ এলাকায় স্নাইপারের গুলিতে 2 দখলদার সেনাকে হত্যা করেছেন। এদিন গাজা উপত্যকার লড়াইয়ে 2 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের একজন সার্জেন্ট ফার্স্ট ক্লাস ও অন্যজন সার্জেন্ট পদমর্যাদার সেনা সদস্য ছিলেন। বেশ কয়েকজন সেনা আহত হওয়ার কথাও স্বীকার করেছে তারা। যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন এই আহ্বান জানান। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, হামাস সব সময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায়। এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলেই এটি চায় কিনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবটি 3টি পর্যায়ে বাস্তবায়ন করার কথা হচ্ছে। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এ সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ পরিবারের কাছে পৌঁছিয়ে দিতে হবে। গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিদিন মানবিক সহায়তা নিয়ে 600 ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য কয়েক লাখ সাময়িক আবাসনের ব্যবস্থা করবে। 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। এদিকে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এমন যে কোনো গঠনমূলক প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করতে প্রস্তুত আছে তারা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি আয়রন ডোম ইউনিটে সফল ড্রোন হামলা। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর 91তম ডিভিশনের হেডকোয়ার্টার বিরানিত ঘাঁটি লক্ষ্য করে এদিন বুরকান রকেট ছোড়া হয়েছে। হামলাগুলো সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে এবং ঘাঁটির কিছু স্থাপনা পুড়ে গেছে। হিজবুল্লাহ বলেছে, লেবাননের মারুন আল রাস শহরে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের আল বাগদাদি ঘাঁটি লক্ষ্য করেও এদিন বুরকান রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এছাড়া রামত নাফতালি বসতি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা একটি ঘাঁটির আয়রন ডোম স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ড্রোনগুলো নির্ভুলভাবে টার্গেটে আঘাত এনেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিন তারা সোমেরা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে কার্যকর ও যথাযথ অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া হামলা করা হয়েছে ইসরায়েল বাহিনীর মায়ান বারুদ সেনা পোস্ট লক্ষ্য করে। রকেট ও কামানের গোলার এই হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ভারতের সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আকারে ছোট হওয়ায় সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে। ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে।
কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত ২৭ মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়। এর আগে চীনের শিগাৎসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। এনডিটিপির জানিয়েছে, তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাৎসে সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহৃত একটি বিমানবন্দরে ৬টি J-20 স্টিলথ ফাইটার জেট দেখা গেছে। এছাড়া একটি আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং এয়ারক্রাফটও দেখা গেছে সেখানে। সিকিমে চীনের এই যুদ্ধবিমান মোতায়েনের খবরটি ভারতীয় বিমান বাহিনীর কাছে থাকলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। চীন এর আগেও ভারতীয় সীমান্তে চীন তার সর্বাধুনিক ফাইটার জেট মোতায়েন করেছে। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে জিনজিয়াং প্রদেশের হোতান ঘাঁটিতে এই যুদ্ধবিমান দেখা গেছে। তবে এবারের মোতায়েনটি সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বলে বোঝা যাচ্ছে স্যাটেলাইটের ছবিতে। চীনের নিজস্বভাবে উৎপাদিত চেংদু J-20 যুদ্ধবিমানটি একটি ২ ইঞ্জিনের স্টিলথ ফাইটার, যেটি ২০১৭ সাল থেকে যুক্ত হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান ইউনিটে। অনেক রিপোর্টে বলা হয়েছে এখন পর্যন্ত ২৫০টির মতো J-20 ফাইটার বাহিনীতে যুক্ত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।